সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি আসলে যার ব্যথায় ভোগেননি এমন সংখ্যা হয়তো খুবই কম পাওয়া যাবে। সেটি হচ্ছে মেরুদণ্ড, মেরুদণ্ডের ব্যথা এবং এর যত্ন। মেরুদণ্ড আমরা জানি যে আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য, আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার জন্য মেরুদণ্ডের ভূমিকা অনেকখানি, এবং একটা মানুষ কর্মক্ষম এবং সুস্থ থাকার জন্য এর পরিচর্যাটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং দরকার। মেরুদণ্ডের আসলে কী কী রোগ হয়? একটি বয়সে মানুষ প্রত্যেকেই এই মেরুদণ্ড বা আমরা কোমরের ব্যথা যেটি বলি সেটিতে ভুগে থাকেন। দীর্ঘমেয়াদী ব্যথা হতে পারে, কেউ হয়তো কোনো আঘাতজনিত কারণে সমস্যায় পড়তে পারেন। এই সবগুলো ব্যথার এবং এর যত্নের ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে আলোচনায় আসব, এবং আমাদের সেই আলোচনায় আজকে যুক্ত হচ্ছেন স্টুডিওতে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট, বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাদেরকে ধন্যবাদ। আমরা যে কথাটি বলছিলাম যে আসলে আপনি বাংলাদেশের একজন স্পাইন বিশেষজ্ঞ, স্পাইন সার্জন বিশেষজ্ঞ, এবং এই বিষয়টি নিয়ে অনেক বেশি কাজ করেছেন। তো আসলে আমাদের সুস্থ মানে জন্মের পর থেকে আমাদের একদম বয়োবৃদ্ধি, এই যে জীবনকাল, তার মধ্যে মেরুদণ্ডটি ভীষণ গুরুত্বপূর্ণ। কেউ না কেউ আমরা এর কোনো সমস্যায় ভুগি। সাধারণত মেরুদণ্ডের কী কী ধরনের সমস্যাগুলো নিয়ে আপনাদের কাছে রোগীরা আসেন? যে আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ঠিকই বলছেন, মেরুদণ্ড আসলে আমাদের বসা, দাঁড়ানো, হাঁটা সমস্ত কিছুর জন্যই মেরুদণ্ড। আমরা যেমন বলে থাকি শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি ভালো থাকে তাহলে ওই জাতি সুন্দরভাবে দাঁড়ায়, অনেক কিছু করতে পারে। ঠিক আমাদের মেরুদণ্ড যদি সঠিকভাবে থাকে তাহলে আমরা সব কিছু সুন্দরভাবে দাঁড়াতে পারি, কাজ করতে পারি। মেরুদণ্ড সঠিক না থাকলে পা, হাত আপনার অচল। এখন যেটা হচ্ছে, যদি শুধু মেরুদণ্ডের রোগের মধ্যে ব্যথার কথা চিন্তা করি, জন্মগত কিছু ত্রুটির জন্য ব্যথা হয়, যেটা অনেক সময় বাচ্চা বয়সে বাচ্চারা বলতে পারে না। যখন বাচ্চা একটু কথা বলতে পারে, হাঁটতে পারে, তখন আমরা অনেকটা বুঝতে পারি যে বাচ্চাটা যদি সঠিকভাবে না হাঁটে, হাঁটতে চায় না, বা একটু নড়াচড়া করতে গেলেই মনে হয় যেন সে ব্যথা পায়, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে মেরুদণ্ডের হয়তো কোনো একটা অস্বাভাবিকতা রয়েছে। যখন এই বাচ্চা যখন একটু বড় হয়, কথা বলতে পারে, তখন তো পার্টিকুলারলি বলে যে আমার এখানে ব্যথা। এছাড়াও যদি আমরা কমনলি চিন্তা করি, প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স, আপনি সঠিক বলছেন যে 40-50, সাধারণত 50 বা 60 বছর যখন আমরা মিডল এজটা ক্রস করি, কোনো 90% লোক, 80-90% লোক জীবনের কখনো না কখনো কোমর ব্যথায় ভোগে। তার এক নম্বর কারণ হলো যে আঘাত একটা খুব বড় ইম্পর্টেন্ট, সেটা ছোট আঘাত, বড় আঘাত। আমরা অনেক সময় টের পাই, অনেক সময় টের পাই না, অনেক সময় আমরা ইগনোর করি, আমরা আমলে নেই। কিন্তু এই ধরনের আঘাতেও আপনার কোমরে ব্যথা হয়ে থাকে। আমাদের যদি প্রাপ্তবয়স্কে ধরি, অ্যাডাল্ট যখন, যেটা মানুষের সবচেয়ে সময় মানে যেটা কর্মক্ষমতা থাকে, যেমন অ্যাক্টিভ লাইফ, সেক্ষেত্রে এক নম্বর কারণ থাকে, যেমন যারা কাজ করে লম্বা টাইম বসে থাকেন অফিসে, যেমন আমরা মেকানিক্যাল, খুব কারণ থাকে না, কিন্তু আমরা যে বসা মেরুদণ্ডটা আমরা যখন সামনে থেকে দেখি কিন্তু স্ট্রেট সোজা, কিন্তু যখন সাইড থেকে দেখি, পার্শ্বের থেকে দেখবো, ঘাড়ের দিকে সামনে এরকম বাঁকা, আবার কোমরের দিকে সামনে বাঁকা। এটা আমাদের মেনটেন করার জন্য লর্ডোসিস, ঘাড়টা সোজা থাকবে, কোমরটা সোজা থাকবে, আবার পিঠটা কিন্তু আর উল্টা দিকে বাঁকা, আবার একদম নিচের দিকে উল্টা বাঁকা। এই যে বাঁকা সমন্বয়, কার্ভেচারটা মেনটেন হয়, এটা দিয়েই কিন্তু আমাদের স্বাভাবিকভাবে বসা চলা এটা মেনটেন হয়। কিন্তু যখন আমরা লং টাইম বসে থাকি, আমাদের যে কার্ভেচারটা, বিশেষ করে কোমরের কার্ভেচার যদি মেনটেন না হয়, তখন কিন্তু ধরেন এরকম থাকবে, আস্তে আস্তে এটা রিল্যাক্স হয়ে যায়, মাসেলগুলো দুর্বল হয়ে যায়। মাসেল যদি দুর্বল হয়, তখন কিন্তু জয়েন্টের মধ্যে স্ট্রেস পড়ে, তখন যে ব্যথাগুলো হয় আমরা বলি মেকানিক্যাল পেইন, নির্দিষ্ট কোনো ডিজিজ না। তার এই বসে থাকতে থাকতে পিছনের মাসেলগুলো যেরকম শক্ত থাকা দরকার, শক্ত থাকলে যেভাবে এই বাঁকাটাকে মেনটেন করতে পারতেছে না, এইরকম অবস্থায় গেলে একটা কারণ হয় কোমরে ব্যথা। বসে আছে, দাঁড়াতে গেলে আর মনে হয় সেই সোজা স্ট্রেট দাঁড়াতে পারতেছে না, স্টেপ দিতে পারতেছে না, এটা একটা কারণ। কিন্তু তার চেয়ে বেশি হয় যেটা প্রাপ্তবয়স্করাতে, অ্যাক্টিভ লাইফে ডিস্ক একটা জিনিস, আপনি জানেন যে মেরুদণ্ডের হাড় একটা কশেরুকা ইন্ডিভিজুয়াল, একটার পর একটা থাকে, এটা যে লেগে থাকে একটার সাথে আরেকটা, নরম কুশনের মতো জিনিস, আমরা বলি ডিস্ক, স্প্রিংয়ের মতো কাজ করে। এই ডিস্কের একটা লেভেল পর্যন্ত ওয়েট সে নিতে পারে। আমরা বসে আছি একরকমের ওয়েট, যখন আমি দাঁড়াবো তখন এর মধ্যে একটা চাপ পড়বে, হাঁটা শুরু করবো, সামনে ঝুঁকবো, তখন আরেক রকমের চাপ পড়ে। এই চাপটা যদি কোনো কারণে অনেক বেশি হয়ে যায়, তাহলে ওই লোডটা নিতে পারে না, কারণ এই ডিস্কগুলো সারাউন্ডেড বাই লট অফ লেয়ার্স,
পাতলা পাতলা পর্দা দ্বারা থাকে, এর মধ্যে সে এই স্প্রিং লাইক অ্যাকশনগুলো করে। কোনো আঘাতে যদি বেশি চাপ হয় তখন এই লেয়ারগুলো অনেকগুলো ড্যামেজ হয়। তো এটা হলো ধরেন আপনার ডিস্ক প্রোলাপস। এছাড়া দেখা যায় কোনো কারণে একটা জয়েন্ট ছুটে গেছে, কোনো কারণে যেন আপনার জয়েন্টের না আর বোনস পর্যন্ত চলে গেছে, হাড় ভেঙে গেছে। আরেকটা যেটা হয় যে আমাদের একটা সার্টেন এজের পরে মহিলাদের বিষয় যেমন অস্টিওপোরোসিস, আবার মেরুদণ্ডের হাড় অনেক সময় বাঁকা হয়ে যায়, ইয়াং বয়সেও হয়ে যায়, যেটা 70% কোনো কারণ থাকে না, আস্তে 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 বাঁকা হয়ে যায়। আবার দেখা যাবে জন্মগতভাবেই একটা হাড় সঠিকভাবে হয় নাই, আমরা যেটা বলি একদিকে একটা অর্ধেক হলো আরেকদিকে হলোই না, হেমিভার্টেব্রা অর্ধেকটা হয়েছে। আবার দেখা যাবে যে ভার্টেব্রাগুলো আলাদা আলাদা থাকবে, 2-3টা হাড় একসাথে রয়ে গেছে। এই ধরনের যদি থাকে, আর দুইটা জিনিস যেটা হয় খুব বেশি বয়সজনিত বাত, বয়সের কারণের জন্য পরিবর্তন হবে যেটা ডিজেনারেটিভ। ফাইনালি যেটা হলো আপনার হলো একদম এক্সট্রিম বয়সে আপনার হতে পারে হলো কোনো আই মিন দ্য টিউমার অথবা ক্যান্সার। আর মাঝপথে যেটা সকল বয়সে হতে পারে ইনফেকশন। আমাদের দেশে কিন্তু টিউবারক্লোসিস, মেরুদণ্ডের যক্ষ্মা খুবই কমন, এবং এই যক্ষ্মা কিন্তু এত খারাপ অবস্থা আমাদের কাছে আসে যে আর্লি স্টেজে এটা রোগটাকে ধরা পড়ে না। যখন ধরা পড়ে তখন দেখা যাবে ব্যথা তো বিভিন্ন কারণে হতে পারে। আমাদের একটা পর্যায়ে গিয়ে যখন মানুষের মনে হয় প্যারালাইসিস হয়ে যায়, প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যায়, সেরকম পর্যায়ে গিয়ে এটা ডায়াগনোসিস হয়। খুব চমৎকার করে বললেন, বলা যায় যে পুরো মেরুদণ্ডেরই আসলে যেই রোগগুলো আসলে হতে পারে বয়সের সাথে তারতম্য ভেদে সবগুলোই আপনি বলেছেন। তার মধ্যে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যেটি আপনি বললেন যে মেকানিক্যাল পেইন, মানে আমরা তো আসলে অনেকেই সেডেন্টারি ওয়ার্কার, তো সেই ক্ষেত্রে আসলে এই বসার যে পোশ্চারটি বা যেভাবে বসা উচিত সেটি আদর্শ অংশটি কিভাবে বসলে পরে আমরা খুব সুন্দর। আমরা বিশেষ করে ধরেন যারা অফিস আদালতে লং টাইম কাজ করেন, যারা ডেস্ক ওয়ার্ক করেন, আবার অনেক সময় দেখা যায় যারা ডেস্ক ওয়ার্ক করতেছেন কম্পিউটার নিয়ে কাজ করে, তাদের কোমর ঘাড় দুইটাই কিন্তু বেশি ব্যথা হয়। আমাদের ইদানিংকালে দেখা যায় একদম ইয়াং থেকে শুরু সব বয়সেই আমরা ফেসবুকিং এবং নানা কাজে আমরা এই মোবাইল ব্যবহার করি, এই যে একইভাবে যে ধরে রাখতেছি, ঘাটটা কিন্তু থাকার কথা আমার লর্ডোসিস যেটা আমরা বলছি, কিন্তু সেটা যদি সামনের দিকে থাকে তখন কিন্তু তার এই যে মেকানিক্যাল অ্যাক্সেসটা চেঞ্জ হতে ঘাড়েও ব্যথা হয়, পিঠ কোমরে তো হতেই পারে। এখন যদি আমরা এটাকে মেনটেন করতে চাই, এক নম্বর হলো আমি যখন বসবো আমার পোস্টারটা একদম লর্ডের মতো, আমরা লর্ডের মতো, যেমন আর্মি কায়দায় বসা, একদম শরীরটা ছেড়ে দিয়ে সামনে পাশে বাঁকা হয়, এটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। লং টাইম যিনারা বসে থাকে পিছনে একটু কুশন থাকলে ভালো, একটা কুশন থাকলে এটা মেনটেন হবে, এরকম তাহলে কার্ভেচারটা মেনটেন হবে। আর যদি তাকে বসতে হয় করতে হয় তাহলে ধরেন 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে একটু পজিশনটা চেঞ্জ করা, ব্রেক নেওয়া, এটা খুব হেল্পফুল। এটা এই প্রসঙ্গে আমি একটু থামি স্যার বলছি যে আমাদের একজন দর্শক আমাদের সঙ্গে আছেন, যুক্ত হচ্ছেন, তার ফোনটি আমরা নেই। প্রিয় দর্শক, আপনার নাম এবং কোথা থেকে বলছেন জানিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম স্যার। একটু জোরে বলুন। হ্যাঁ, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার বাড়ি জয়পুরহাট, বয়স হলো 65। আমার স্যার মেরুদণ্ডেও এমন কোনো সমস্যা নাই স্যার, তবে স্যার একটু মাঝে মধ্যে ব্যথা হয়, তো এখন ব্যথাটা কিভাবে ভালো থাকা যাবে স্যার? কোনো ব্যায়াম বা কোনো এক্সারসাইজ সম্বন্ধে যদি বলতেন স্যার তাহলে খুব উপকৃত হতাম, বা ভবিষ্যতে ওষুধ খেতে হবে কিনা স্যার। আপনার প্রশ্নটি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। ওনার মেরুদণ্ড বা কোমরের ব্যথা হচ্ছে, দীর্ঘদিন ধরে ভুগছেন, মানে কি করলে উনি আরো একটু সুস্থ থাকতে পারবেন? হ্যাঁ, ধন্যবাদ। উনি জানতে চেয়েছিলেন যে কি করতে হবে, কেন। আমরা যদি 65 বছর বয়সের একজন ভদ্রলোককে চিন্তা করি, যদি ছেলে মানুষ, আমরা 2-3টা কমন কারণের জন্য সাধারণত আমরা ব্যথা পেয়ে থাকি। এক নম্বর হলো বয়সজনিত বাত, বয়স হলে যেন মানুষের দাড়ি পাকে, চুল পাকে, চোখে ছানি পড়ে, হাড় এবং জোড়ার কিন্তু এরকম পরিবর্তন হয়। বাহ্যিকভাবে যেমন আমরা বুঝতে পারি চুলটা সাদা, চামড়াটা কুচকে গেলো, বাহ্যিকভাবে বোঝা যায়, কিন্তু ভিতরেটা কিন্তু আমরা উপর থেকে বুঝতে পারি না। কিন্তু হাড়গুলার অনেক সময় চেঞ্জ হয়, বিশেষ করে ডিস্ক, দুইটা হাড়কে যে ধরে রাখবে স্প্রিংয়ের মতো, আমি যে কথাটা বললাম, এগুলো ধরনের চেপে যায়। আবার এই চেপে যাওয়ার জন্য অনেক সময় এক্সট্রা হাড় গজায়, অস্টিওফাইট, যেগুলো আপনার হলো এই নার্ভ দেন কর্ড, এগুলোর মধ্যে চাপ দেয়। পিছনে আমাদের ছোট জয়েন্টস থাকে, ফ্যাসেট জয়েন্টস বলে আমরা, এই জয়েন্টসগুলো আপনার বয়সের কারণের জন্য চেঞ্জ হয়, এবং যে সাপোর্টিং টিস্যুগুলো থাকে এগুলো অনেক মোটা হয়ে যায়।
আমরা জানি যে স্নায়ুতন্ত্রটা একটা ভাসমান অবস্থার মধ্যে থাকে, ফ্লোটিং অবস্থায়। এই যে তার যে স্পেস থাকে না, চাপ খেয়ে যায়। এই কারণের জন্য এটা আমরা বলি বয়সজনিত ব্যথা। আর দুইটা কারণ থাকে, যেটা যে আমাদের দেশে এখন দেখা যাচ্ছে সারা ওয়ার্ল্ডেও, যে হাড়ের ক্ষয়রোগ। যদিও মহিলাদের একটু বেশি, প্রতি 3 জন একজন মহিলা হলে আপনার হাড়ের ক্ষয়রোগ। ছেলেদের এরকম দেখা যাচ্ছে প্রতি 5 জনের একজন ছেলেদের এরকম হাড়ের ক্ষয়রোগ। আর ফাইনালি যেটা আমরা ভয় পাই, একজন 60-65 বছর বা তারও বেশি বয়সের যদি কোনো কারণের জন্য ব্যথা হয়, ক্যান্সার খুব একটা ইস্যু। ক্যান্সার হতে পারে প্রাথমিক অবস্থায় হাড়ের মধ্যে, অথবা স্পাইনাল কর্ড, অথবা অন্য কোথাও অন্য কোনো অর্গানে আপনার ক্যান্সার, সেই ক্যান্সারটা ছড়িয়ে গেল এবং এটা কিন্তু হাড়ের মধ্যে আসে। এই 3টা কারণে উনি যেটা জানতে চেয়েছিলেন যে আমার কোনো ব্যায়াম। 1 নম্বর হলো যে আমরা লাইফস্টাইল মডিফিকেশন খুব ইম্পর্টেন্ট আমরা বলি, অনেকগুলোর মধ্যে আসে। যেমন কেউ যদি ওভার ওয়েট থাকে তাহলে আমরা বলি যে ওয়েটটাকে কমানো। কেউ যদি নোয়ায়ে কাজ করার অভ্যাস থাকে আমরা বলি যে এটাকে খুব বেশি লং টাইম না করা। কেউ যদি কাজ করতে হয় তার না এইটাই তার জীবিকা, তাহলে কিন্তু তাকে আমরা অনেক সময় বলি, যদি উনি 65, যে আপনি দরকার হলে আপনার এই যে প্রফেশনটা আপনি চেঞ্জ করা যায় কিনা। আর যদি তাকে কাজই করতে হয়, মানে যে কেউ তার টেবিলে কাজ করতে হয়, 65 বছর অ্যাক্টিভ লাইফ অনেকেরই থাকে, তাহলে ওই যে লং টাইম বসার 2 ঘন্টা পরে 5 মিনিট একটু ব্রেক, সামনে ঝুঁকে কাজ করা, ওজনের জিনিস লিফট আপ করা, এগুলো থেকে আপনার বিরত থাকতে হবে। বসা, যারা ড্রাইভ করেন, লং টাইম ড্রাইভ করতেছেন, তাহলে কিন্তু তাদের আমরা বলি যে একটা লং টাইম একটা কুশন ব্যবহার করা, যাতে ওই কার্ভেচারটা মেনটেন হয়। বিছানা আমরা যেটা ব্যবহার করি, অনেকে আমরা কুশন ছাড়া ঘুমাইতে পারি না, একদম নরম। এই কুশন কিন্তু আসলে মানে শরীরের জন্য ভালো নয়। বিছানাটা হতে হবে আপনার খুব শক্তও না নরমও না, কিন্তু মেইন হবে বিছানা সমান হতে হবে, সমান বিছানা। এক জায়গায় উঁচু নিচু হলো জাজিম, এক জায়গায় ফোম, আপনি যখন শুবেন শরীর একটা পার্ট নিচে দিয়ে গেলো আর একটা পার্ট অন্য দিয়ে গেলো, তাহলে কিন্তু এই যে মেনটেন করা আমাদের মেরুদণ্ডটা সেটা হয় না। এটা যদি মেনটেন না হয় তাহলে কিন্তু আপনার এটা ব্যথা হতে পারে। ওনার জন্য যেটা দরকার, আমাদের তো এই ধরেন প্রত্যেকটা লোকের অন্তত 40 মিনিট থেকে 1 ঘন্টা রেগুলার হাঁটা দরকার। আর মেরুদণ্ডটাকে ভালো রাখার জন্য আমরা তো বলছি যে একটা মেকানিক্যাল পেইন হতে পারে, একটা পরিবর্তন হতেই পারে, কিন্তু এই পরিবর্তনটা যাতে স্লোলি হয়, হঠাৎ করেই একদম বসে গেল, কোলাপস করলো, এরকম না হওয়ার কারণের জন্য শুধু মেরুদণ্ড ভালো রাখার জন্য কতগুলো এক্সারসাইজ আছে। এগুলো ইউটিউবে এখন দেখা যায়, বা আমরা যেমন আমার চেম্বারে আমি ডাক্তারদের মানে রোগীদের একটা লিফলেট দিয়ে দিই, আমার যে ফোল্ডারটা আছে ওর মধ্যে দেখাই দিই এই ব্যায়ামগুলো, আসলে বেশ কয়েকটা ব্যায়াম থাকে, এগুলো করলে কিন্তু আপনার মোটামুটি ভালো থাকে। অসংখ্য ধন্যবাদ স্যার। একই সঙ্গে প্রশ্নের উত্তরও পেলাম আমরা, কিছু টিপসও আপনি দিয়ে দিলেন একই সঙ্গে। আমি আসলে যে সবচেয়ে বেশি যেটা কমনলি আসলে ঘটে সেটা আমরা বলি প্রোলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক বা পিএলআইডি। তো এই পিএলআইডি নিয়ে কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে সাডেন একটা ভারী কিছু উঠালো, হঠাৎ করে মনে হলো যে তার ব্যথা শুরু হলো, সেটি নার্ভের উপরে যখন চাপ দেয় সেই ব্যথাটি ছড়িয়ে পড়ে, রেডিয়েশন হচ্ছে এবং এটি তার স্বাভাবিক জীবনকে ব্যাহত করছে। তো পিএলআইডির আসলে মূল কারণটি কি এবং আসলে এই কিভাবে এটি নির্ণয় করেন আপনারা? পিএলআইডি যেটা আপনি বলছেন যে আমরা ইয়াং বয়সে কিন্তু পিএলআইডি বেশি হয়, ধরেন এই 15-16 বছর থেকে শুরু করে 45-50 বছর, এই যে বয়সটা, এটাতে সবচেয়ে বেশি পিএলআইডি হয়। এই সময় মানুষ স্টাউট থাকে এবং বেশি জোর করে শক্তি করতে গেলেই এখানে স্ট্রেস চাপটা বেশি বাড়ে, মানে যত বেশি শক্তি করলো স্ট্রেস বেশি করলো, এটা যে বলছে অনেক লেয়ার থেকে লিক করে যায়। প্রাথমিক অবস্থায় ব্যথাটা শুধু কোমরে থাকবে, যখন এটা আরও বেশি ডান বা বাম দিকে পিছনের দিকে চলে গেল, পায়ের নার্ভ যেটা নার্ভের মধ্যে চাপ দেবে, তখন হলো পায়ের দিকে যাবে। সো প্রথমে আমরা বলি এটাকে লাম্বাগো, দেন সায়াটিকা ইদানিং অনেক মানুষের এটা খুব অভ্যস্ত। কারণ হলো যে একটা হলো যে বয়স একটা ফ্যাক্টর, নাম্বার 2 যে কাজ আমি করি না, হঠাৎ করে এরকম একটা কাজ করতে গেলাম, একই পজিশনে আমি লম্বা টাইম বসে থাকলাম, লম্বা টাইমে বসে থাকলে এই যে আমরা যেটা মেকানিক্যাল মাসেলগুলো দুর্বল হয়ে গেলো, তাকে যে স্টাউটলি এই যে বাঁকাটাকে মেনটেন হবে সেটা হলো না। এই কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট, বড় ধরনের কোনো একটা ঝাঁকি, কিছু সময় দেখা যায় যে একটা হাঁচি কাশি দিলে, যাদের দেখা যাবে যে শ্বাসকষ্ট আছে, যাদের দেখা যাবে প্রস্রাব পায়খানা যেমন কনস্টিপেশন, বয়স্ক লোকদের অনেক সময় ডিস্ক প্রলাপস হয়, যাদের হলো প্রস্টেটিক প্রবলেম থাকে, যাদের স্ট্রিকচার ইউরেথ্রা মানে খুব স্ট্রেস দেওয়া প্রস্রাব পায়খানা করতে হচ্ছে, বয়স যাদের হলো যেমন আমরা বলি হাঁফানি থাকে, তাদের কিন্তু এই ডিস্ক প্রলাপসের চান্স অনেক বেশি। আর ধরেন নর্মাল রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, কোথায় দিয়ে পড়ে গেছে, একটা বেকায়দায় টুইস্ট হলো, এগুলো তো কমন রয়েছে। আমরা বুঝতে পারি প্রথম অবস্থায় রুগীকে
তার ক্লিনিক্যাল ফাইন্ডিংস, তার হিস্ট্রি থেকেই বোঝা যায় এটা ডিস্ক প্রলাপস। এবং ব্যথার জন্য এমন হবে একদম বাঁকা হয়ে যাবে। অনেক সময় রুগী আসে আরেকজনকে ধরে সাপোর্ট নিয়ে হেঁটে আসতেছে। যখন আরও বেশি এক্সট্রিম হলে অনেক সময় দেখা যাবে রুগী যে ব্যথা শুধু পায়ের দিকে যাচ্ছে তা না, একই সাথে কোনো একটা আঙ্গুল অবশ অবশ বা 2-3টা আঙ্গুল তার শক্তি কমে যাচ্ছে। আর যদি কিছু সময় আছে যেটা আমরা কর্ডাইকোনা সিনড্রোম, যে এগুলোর সাথে তার প্রস্রাব পায়খানা কন্ট্রোল হারিয়ে ফেলে এবং পায়খানা রাস্তার চতুর্দিকে তার প্যারালাইসিসের মতো হয়ে যাবে। প্রাথমিক অবস্থায় মনে হবে যেন একটা ডিসকমফোর্ট, আমার পায়খানা আসে নাই, তাও মনে হয় যেন আমার হয়তো পায়খানা হবে, এরকম একটা অনুভূতি। আবার আমি বসে আছি, আমার যে 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 এরিয়াটাতে আমি চাপ দিয়ে বসে আছি ওই জায়গায় মনে হয় নামনেস, আমার মনে হয় অনুভূতিটা কম লাগতেছে, অবশ অবশ হয়ে যাবে। এরকম কন্ডিশন যখন হবে তখন আমরা স্ট্রংলি তখন সার্জারি করতে হয়। কিন্তু তার আগে যদি আমরা বুঝি রুগীর কষ্টের সাথে আমরা যেমন কিছু পরীক্ষা, 1 নম্বর একটা টেস্ট যদি আমরা করি সেটা হলো এমআরআই। এক্সরেতেও আমরা অনেক ইনফরমেশন পাই, বাট কনফার্ম হওয়ার জন্য যে ডিস্ক প্রলাপস বা টিউমার, ক্যান্সার, ইনফেকশন এগুলো বোঝার জন্য কিন্তু এমআরআই খুব গোল্ড স্ট্যান্ডার্ড। এই একটা টেস্ট দিয়েই আমরা তার ডিস্কের প্রলাপস, তার কি হাড়ের মধ্যে ইনফেকশন, হাড়ের ক্ষয়রোগ অথবা টিউমার, ক্যান্সার অথবা হাড় সরে যাওয়া, এগুলো সব কিছু আমরা বুঝতে পারবো এমআরআই দিয়ে। এক্সরে ডেফিনেটলি প্রাথমিক অবস্থায় খুব হেল্পফুল। মানে এই বিষয়গুলো রয়েছে। আমরা যদি চিকিৎসার ক্ষেত্রে আসি, আমরা বর্তমানে পিএলআইডি নিয়ে অনেকে ভয় থাকেন যে গেলেই বোধহয় আসলে অপারেশন করতে হবে, সার্জারি বিষয়ে অনেকের ভীতি থাকে। এবং যেহেতু তার মাঝ দিয়ে একটি নার্ভের বান্ডেল আমাদের স্পাইনাল কর্ড নেমে গেছে, তো অনেকেই ভুল ধারণা থাকেন যে ওখানে অনেক নার্ভ টার্ভ আছে, করতে গেলে অনেক সমস্যা হতে পারে, বা পরবর্তীতে দেখা যাচ্ছে যে তারা আশঙ্কা করেন যে আবার পুরো প্যারালাইসিস না হয়ে যায়। এসব সংখ্যার কারণে অনেকে আসলে এটা অ্যাভয়েড করতে চায়। কিন্তু যেখানে প্রয়োজন সেখানে এই সার্জারি করার যৌক্তিকতা কতখানি এবং আধুনিক কতখানি হয়েছে আমাদের? আপনাকে অনেক ধন্যবাদ। এবং এটা সঠিক যে একসময় কিন্তু মেরুদণ্ডের অপারেশন শুনলেই মানুষ ভয় পেত এবং মনে করেন একবার অপারেশন আর কোনোদিন বসা দাঁড়ানো আর সম্ভব না, লাইফ এখানে শেষ এবং পঙ্গুত্ব হয়ে যাবে। কিন্তু এখন কিন্তু সেটা না। আরেকটা মজার জিনিস আমরা দর্শকদের জানাতে চাই আজকে যে এই যে পিএলআইডি শতকরা 80-90 ক্ষেত্র বিশেষে 90 রোগীর কিন্তু অপারেশন লাগে না। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু যে মেরুদণ্ডের আমার ডিস্ক প্রলাপস গেলেই মনে হয় সার্জন তাকে অপারেশন করবে, এটা না। সো 10-15% বা হাইস্ট 20% লোকের সার্জারি লাগে। সার্জারি একসময় তো আমরা অনেক বড় কেটে তারপরে সার্জারি করতাম, এবং এখন কিন্তু সার্জারি একদম লিমিটেড, এমআইএস যেটা বলি, মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি, এবং এটা কিন্তু বাংলাদেশে অনেক হয়। এবং আমরা যেটা, যেমন আমি কালকেও 3টে পিএলআইডি করছি, আমার কিন্তু সেন্টার যেখানে আমরা করি এবং আমার সাথে যারা কাজ করে সহসা আমরা অপারেশন করতে চাই না, একদম যদি ইন্ডিকেটেড না থাকে। যেমন যেটা বললাম, তার প্রস্রাব পায়খানা বন্ধ, তার পা অবশ হয়ে যাচ্ছে, এবং ডে বাই ডে কোনোভাবেই তার কোনো কিছুতেই, ধরেন ফিজিওথেরাপির একটা রুল আছে, ফিজিওথেরাপি করলেন, এক্সারসাইজ করলেন, লাইফস্টাইল মডিফিকেশন করলেন, এরপরেও কমতেছে না, তখন কিন্তু আমরা এমআরআই দেখে যখন দেখি নার্ভে বা কর্ডের চাপ আছে যে লেভেলে, সাধারণত রুটগুলা নিচের দিকে কর্ড থাকে না, কিন্তু রুটের উপরে চাপ আছে, তখন কিন্তু আমরা সার্জারি করি। যেটা বলতে চাচ্ছিলেন যে আমরা কিভাবে সার্জারি করি, এখন কিন্তু কাটাকাটি খুবই কম। যেমন আমাদের সেন্টারে আমরা এন্ডোস্কোপ, জাস্ট আমরা সিয়াম মেশিনদের দেখি। আগে আরও ভয় ছিল বা সমস্যা ছিল যে আমরা এক্সাক্ট যে কোন জায়গাটা আমরা মিস করে ফেলতাম, কারণ আমরা অপারেশন থিয়েটারে অনুমানের উপরে ক্লিনিক্যাল এস্টিমেশনে কতগুলো ল্যান্ডমার্ক আছে, যে হাড় এখানে উঁচু নিচু, এই লেভেল থেকে আমরা ভিতরে ঢুকতাম, যে কারণের জন্য দেখা যেত যে লেভেলে আমরা সার্জারি করব অনেক সময় বলে উপরে বা নিচে হয়ে যেত। এবং এটা কিন্তু শুধু বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডেই ছিল। এখন সারা বিশ্ব অপারেশন থিয়েটারের মধ্যেই আপনার হলো এক্সরে আছে, যেটা আমরা সিয়াম বলি, ও আর্ম বলি। তো এই সিয়াম দিয়ে আমি কনফার্ম করতেছি কোন জায়গাটায়। সো আমি ওই জায়গাটা যেহেতু যাব, তখন যদি আমি আমার লেভেলটা জানি, তাহলে আমার যদি কেটেও যাই কম কাটতে হচ্ছে। আর যখন আমি মেশিন দিয়ে যাবো তখন তো আরও ইজি, আমি মেশিন দিয়ে লোকেট করলাম, এরপরে ওই এক্স্যাক্টলি ওই জায়গাটা যাবো, ছোট্ট একটা ছিদ্র করে আমরা ঢুকে পড়ি, ছোট্ট ছিদ্র করে আমরা ঢুকে আমরা বলি এন্ডোস্কোপ, যেটা হলো একদম মনিটর থাকবে, আমরা মনিটর দেখে দেখে আমরা ভিতরে যাচ্ছি, এবং দেখা যাবে যে কোথায় ডিস্ক কোন লেভেলে কোন দিকে কতটুকু আছে, এভরিথিং আপনি দেখতে পাবেন। এবং রুটের উপরে চাপ খেয়ে পার্শ্বে গেল, সামনে গেল, এবং এটা কি মানে অনেক সময় যে লেভেল থেকে উপরে নিচে চলে যায়, এভরিথিং আপনি এন্ডোস্কোপিক্যালি দেখতে পারেন। আবার ইউজ করে আমরা অনেক সময় মাইক্রোস্কোপ,
ছোট্ট একটা পার্টিকেল, ছোট্ট ডিস্ক পিছনে পড়ছে, ওইটাও কিন্তু আমরা অনেক বড় করে আমরা অপারেশন থিয়েটারের মধ্যে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পাই। যে কারণের জন্য যেটা আমরা বলি যে মডার্ন কনসেপ্ট এবং মডার্ন চিকিৎসা, এটা কিন্তু আমাদের দেশে এখন অনেক হচ্ছে। ছিদ্র করে মাইক্রোস্কোপ দেখে খুবই আপনার চমৎকার, মানে খুব এবং সূক্ষ্মভাবে। আগের যে কমপ্লিকেশনগুলো ছিল সেগুলো নাই, কারণ আমাদের আগে যন্ত্রপাতি কম ছিল, আমরাও ঠিক সঠিকভাবে জানতাম না কিভাবে করে। সো এখন তো ডিজিটাল যুগ, অনেক কিছুই আমরা জানতে পারছি, অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, যে কারণের জন্য এখন আর এই পিএলআইডি সার্জারি ওই ভয়টা আর নাই, পঙ্গু হয়ে যাওয়ার কোনো ভয় আর এটা নাই। হয়নি। আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত আছেন, আমরা দর্শকের ফোনটি নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার নাম এবং ঠিকানা জানিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি জি বলুন। আমি আমিন। আমি আমিন, আমার 75 বছর বয়স। হ্যাঁ, আমি বুঝতে পারিনি। 75। 75, হ্যাঁ। আমি আমি প্রতিদিন এক্সারসাইজ করি, কিন্তু আপাতত আমার কোনো জায়গায় ব্যথা ট্যাথা নাই। কিন্তু আপনাদের এই প্রোগ্রাম দেখছি, এগুলো যদি থ্রি ডি পিকচার দিয়ে যদি বুঝিয়ে দিতেন খুব ভালো হতো, আমাদের জন্য খুব সুবিধা হতো। জি, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমরা সেই প্রসঙ্গটি কোনো এক সময় আসবো। উনি দর্শকের অনুরোধটি শুনলাম, নিশ্চয়ই সেটি করবেন হয়তো পরবর্তীতে। আমরা আসলে একদম আমাদের হাতে খুব সময় কম রয়েছে, আমরা শেষ কতগুলো টিপস নিয়ে একটু ফিরতে চাই। সেটি হচ্ছে যে আসলে এই কিছু ফিজিওথেরাপির কথা বলেছেন, কিছু ব্যায়ামের কথা বলেছেন। এমনিতে আমাদের যে ডে টু ডে অ্যাক্টিভিটিস, আমরা স্বাভাবিকভাবে একটি দিন যাপন করি, সেই দিনগুলোর মধ্যে কোন কোন বিষয়গুলো আসলে আমাদের মেনে চলা উচিত বসার ক্ষেত্রে, শোয়ার ক্ষেত্রে এবং কোন ওজন উত্তোলনের ক্ষেত্রে? এই কতগুলো টিপস যদি আমাদের দর্শকদের জন্য। একটা আমার যেটা আমরা লাইফস্টাইলের মধ্যে বলে থাকি যে কেউ যদি ওজন বেশি থাকে, ওয়েটটাকে আমরা কমাতে পারি। দেন একটা স্ট্যান্ডার্ড বয়স, হাইট অনুযায়ী তার প্রত্যেকটা লোকের একটা ওয়েট আছে, ওইটার মধ্যে আমরা যেন সীমাবদ্ধ থাকি। নাম্বার 2, যেটা খাবার দাবার স্টাইল, যেমন আমাদের কিন্তু খাওয়ার স্টাইল এবং টাইম বাংলাদেশে আমরা মেনটেন করি না। যেমন আমরা মাংস জাতীয় খাবার অনেক বেশি খেতে চাই, মানে আমরা ভাত বেশি খেতে চাই, রুটি বেশি খেতে চাই। আমাদের এই শর্করা জাতীয় খাবার কম খেতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে মাছ আমাদের অবশ্যই ম্যান্ডেটরি হওয়া উচিত, এবং সবজি। বিশেষ করে দেখবেন ইয়াং স্টার যারা, ইয়াং বাচ্চা যারা, এরা কিন্তু কখনো খেতে চায় না। আমাদের অভ্যাস করতে হবে সমস্ত সকল বয়সের লোক, ছেলে মেয়ে, তাদেরকে কিন্তু আপনার পরিমিত খাবারের মধ্যে ভাতের পরিমাণ কম, কিন্তু আপনি মাছ সবজি এটা খাবেন। আরেকটা হলো খুব ডেঞ্জারাস হলো আপনি স্মোকিং, যারা ধূমপান করেন এবং যারা হলো মদ্যপান করেন, এই দুইটাকে আপনার অবশ্যই অ্যাভয়েড করতে হবে। রেগুলার একটা এক্সারসাইজ, যেটা আমরা বললাম যে মানে মেরুদণ্ড ভালো রাখার জন্য ঘাড়ের পোর্শন, কোমরের জন্য আলাদা আলাদা এক্সারসাইজ আছে, ওগুলো করতে হবে। শোয়ার ব্যাপারে যেটা আমরা বলছি, যখন কারো যদি কোমরে ব্যথা থাকে, আমি ধরেন এরকম শুয়ে আছি, সরাসরি এইভাবে উঠবো না, যে কোনো একটা বাম বা ডান দিকে কাঁধ হয়ে শুয়ে উঠবো, এটা একটা খুব ইম্পর্টেন্ট। যারা ধরেন লং টাইম বসে থাকবেন, তাদের পিছনে একটা কুশন দিয়ে বসবেন। মনে যারা একজন ব্যাংকে কাজ করেন, তাকে টাকা দিতে হচ্ছে, করছে ধরেন অনেক সময় সে 2 ঘন্টা কাজ করলো, 5 মিনিটে দাঁড়াই এই হয়তো লেনদেনটা করলেন। এই পজিশনগুলো খুব আমাদের দরকার। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, যে আসলে খুব চমৎকার কিছু আমাদের টেক হোম মেসেজ আপনি দিয়েছেন। নিশ্চয়ই পরবর্তীতে আবার দেখা হবে আমাদের সাথে কোনো অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। জি, সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা মেরুদণ্ডের যত্ন নিয়ে আমাদের অতিথির কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। আশা করছি আপনি আপনার প্রাত্যহিক জীবনে যদি নিয়মগুলো যদি মেনে চলেন, আমাদের মেরুদণ্ডকে সুস্থ রাখার যে কৌশলগুলো আমরা আজকে আলোচনা করলাম, সেটি যদি আমরা পালন করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা সুস্থ মেরুদণ্ড নিয়ে বেঁচে থাকতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।